তাছাড়াও আলোচনায় তো যাব, তার আগে একটু পরিসংখ্যানটা দেখে যাই যে রাওয়ালপিন্ডিতে আসলে কি অবস্থা। কারণ এমন একটা ভেন্যু, যে ভেন্যুতে আমরা জানি প্রচুর পরিমাণে রান হয়। এখন আগে ব্যাটিং না পরে ব্যাটিং, আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি, সর্বশেষ যে 4টা ম্যাচ হয়েছে, সর্বশেষ 4টা ম্যাচে রাওয়ালপিন্ডির পরিসংখ্যানটা একটু দেখতে চাইবো। আগে ব্যাট করা দল কয়টা ম্যাচ জয়লাভ করেছে? রাওয়ালপিন্ডিতে শেষ 4 ম্যাচে আগে ব্যাট করা দলের জয়ের সংখ্যা 0, পরে ব্যাট করা দলের জয়ের সংখ্যা 3টা, টাই হয়েছে একটা ম্যাচ। একটু পরিসংখ্যান যদি বলি, লাস্ট ম্যাচটা ওভার 323 রান চেস করা হয়েছে। সো সবকিছু মিলে বোঝাই তো যাচ্ছে রাওয়ালপিন্ডিতে কি হতে যাচ্ছে। পিয়ালের সঙ্গে কালকে কথা বলছিলাম, আসিফ আফনান পিয়াল, তিনি যেটা বলছিলেন যে টনি হেমিং এর সঙ্গে কথা হয়েছে, টনি হেমিং ওভার 600+ রানসের ম্যাচ এক্সপেক্ট করছেন। বাংলাদেশের কি আসলে এবিলিটির জায়গাটা ওভার 600+ ম্যাচ বের করার মধ্যে আছে? উইকেটের অ্যাবিলিটি আছে, এখন বাংলাদেশের ব্যাটারদের অ্যাবিলিটি আছে কিনা সেটা ডিফারেন্ট ইস্যু। আপনি যদি মানে রাওয়ালপিন্ডিতে না, এটা ডিফারেন্ট ভেন্যুতে ছিল, লাহোরে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটা দেখেন। স্টিভেন স্মিথ টস জিতে কিন্তু আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, কেননা বড় টার্গেট আপনি যখন একটা জানবেন আপনার 350 করতে হবে, এখানে আপনি 320 করেও কিন্তু খুশি হয়ে যেতে পারেন, যেটা ভালো স্কোর হয়েছে, কিন্তু এটা এনাফ হয় না। আপনি যদি লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমরা দেখি, বাংলাদেশ আমার মনে হয় 320 কাছাকাছি একটা স্কোর করে হয়েছে। রাদারফোর্ড বাকি একটা বড় নক খেলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। তো ইন সাম এক্সটেন্ট এই ক্ষেত্রে আসলে পরে চেস করাটাই বেটার, এবং আমার মনে হয় রিসেন্টলি বাংলাদেশ চেজিংয়ের অ্যাবিলিটিটা আগের চেয়ে ডেভেলপ করেছে। আমি বলবো না খুব ভালো করছে, তবে আগে যেমন আমরা বড় স্কোর একদম চেস করতে পারতাম না, তুলনামূলক ভালো খেলি। তো আমার মনে হয় না মানে খারাপ আইডিয়া হবে। তবে আর সেই সাথে ডিউ ফ্যাক্টরও একটা আছে। আমি বিভিন্ন গণমাধ্যমের এতে দেখছিলাম, কালকে বাংলাদেশ জ্যাকেট পরে আমরা দেখছিলাম যে তারা ফিল্ডিং করছে, অর্থাৎ শীত আছে সেখানে। তো সেকেন্ড ইনিংসে আসলে বোলিং করাটাও আমার মনে হয় না যে খুব একটা সুখকর হবে স্পেশালিস্ট স্পিনারদের জন্য, এবং বল ভিজে গেলে তো সবার জন্য সমস্যা হয়। তো আমার মনে হয় টস জয় একটা ভাইটাল ব্যাপার হবে, এবং চেস করাটাই বেটার হবে। বোলিং স্ট্রেংথ অনুযায়ী লাইন আপটা কেমন হতে পারে? আমরা রাওয়ালপিন্ডির বোলিং লিডার বোর্ডটা যদি দেখি, লাস্ট 5 বছরে, সর্বশেষ 5 বছরে বোলিং লিডার বোর্ডে কে কে আছেন, কোন 3জন বোলার আছেন, সেটা তো যদি দেখি যে স্পিনাররা নাকি পেসাররা। ব্লেসিং মুজারাবানি সবচেয়ে বেশি সংখ্যক উইকেট তার, হারিস রফ তার পরবর্তী অবস্থানে, শাহিন শাফরিদি তার পরবর্তী অবস্থানে। প্রথম নামটা একটু সারপ্রাইজিং, ব্লেসিং মুজারাবানি, বাট কোয়ান্টিটি নাম্বার অফ ম্যাচেস যেহেতু তিনি খেলেছেন সেই ভেন্যুটাতে, উইকেটও তিনি অনেকগুলো পেয়েছেন। বাট 3জনই পেস পড়েন, এবং 3জনের পেস গতির জায়গাটা যদি চিন্তা করি, 140+ কেজে বোলিং করার এক্সপ্রেস বোলার 3জনই। এক্সপ্রেস বোলার 3জনই। মুজারাবানির হাইট ভালো, 3জনেরই হাইট ভালো ইনফ্যাক্ট, এবং সেক্ষেত্রে সেই ক্ষেত্রেই হয়তো নাহিদ রানা আসবে আলোচনাতে। এবং আমার মনে হয় নাহিদ রানার যদি ইনজুরি কোনো সমস্যা না থাকে, অবশ্যই তার এই ম্যাচে 11-এ থাকা উচিত, এবং সেই জায়গাটা একটা আলোচনার বিষয় যে সেটা কাকে রিপ্লেস করবে। পারফরমেন্স বিচার বিবেচনা করলে অবশ্যই মুস্তাফিজকে রিপ্লেস করা উচিত। তবে আমি যদি মানে এই জায়গাটায় একটা অপশন আসে, আপনি যদি আবারও চিন্তা করেন যে না, মানে তা শুরুতে কাকে বোলিং করাবেন পিছনে, গত ম্যাচে যেটা আপনিও হয়তো ডিফার করেছিলেন যে তানজিম সাকিবকে যখন খেলেছে তাকে শুরুতেই নতুন বলে দেওয়া উচিত ছিল। তা মনে হয় নাহিদ রানা মুস্তাফিজের জায়গায় এই ম্যাচে আসা উচিত। আমি জানি না, তারা ওই যে একটা আছে না, আমাদের ধারে নয় নামে কাটে বিষয়টা, সেই রকম সেটা একটা বিষয়। আর আমার মনে হয় দুই দলের জন্যই, দুই দলের ম্যানেজমেন্টই খুশি হবে যে তাদের 2 ইনজুড প্লেয়ার ফিট না হোক, মাহমুদুল্লাহ রিয়াদ, এবং আরেকটা বিষয় আছে যে রাচিন রবীন্দ্র যদি ফিট হয়ে যান, উইল ইয়াং সুযোগ পেয়ে যেভাবে সেঞ্চুরি হাঁকিয়েছেন, এবং জাকের বা আপনি তাওহিদ হৃদয় যাকেই বলেন, তো দলের জন্য একটু মধুর সমস্যায় হয়ে যাবে সেই জায়গায় কাকে রিপ্লেস করবে। তবে আমার মনে হয় একটা জিনিস আমি চাই না, আমাকে কেউ বলেনি, আমি এটা প্রতিবেদনে পড়লাম যারা পাকিস্তানে গিয়েছে, তাসকিন নাকি গত 2 দিন সেইভাবে বোলিং করেননি, শুধু হাত ঘুরিয়েছেন, একটু স্টক ডেলিভারি করেছেন হয়তো। জানি না সে ফিট কিনা, সেটাও কিন্তু মানে আমার কাছে প্রতিবেদন দেখে মনে হয়েছে যে হ্যাঁ, সেটাও হতে পারে। এখন সেক্ষেত্রে আমরা কিন্তু এর আগেও দেখেছি যে হঠাৎ কিন্তু তাসকিনকেও বিশ্রাম দেওয়া হয়েছে, তো সেটাও একটা অপশন হতে পারে টিম ম্যানেজমেন্টের জন্য, যদি তার ওয়ার্কলোড ইস্যু থাকে, যে হয়তো তাসকিনকে বিশ্রাম দিয়ে তার জায়গায় নাহিদ রানাকে নিয়ে আসা। ওয়েল, ব্যাটিং কম্বিনেশনটা নিয়ে সবচেয়ে বড় কথা, ইফ মাহমুদুল্লাহ রিয়াদ গেটস ফিট, সেক্ষেত্রে মুশফিকুর রহিমের নাম অনেকে বলছেন, কিন্তু মুশফিকুর রহিমকে যদি ড্রপ করা হয়, ব্যাটিং কম্বিনেশনটা নিয়ে সবচেয়ে বড় কথা, ইফ মাহমুদুল্লাহ রিয়াদ গেটস ফিট, সেক্ষেত্রে মুশফিকুর রহিমের নাম অনেকে বলছেন, কিন্তু মুশফিকুর রহিমকে যদি ড্রপ করা হয়, হুইল কিপ উইকেটস ফর 50 ওভার্স, সেটাও কিন্তু একটা কোয়েশ্চেনের জায়গা থাকে। জাকের আলী কি এখনো প্রিপেয়ার্ড এরকম বড় মঞ্চে 50 ওভার্স উইকেট কিপিং করাতে? আপনি যদি আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো দেখেন, এক একজন এক একটা তথ্য দিচ্ছে। কেউ বলছে সৌম্যকে ড্রপ করে মিরাজকে সামনে নিয়ে সেই জায়গায় নিয়ে আসা হোক, মাহমুদুল্লাহকে। আমি এটা কখনোই বিলিভ করি না। যারা এক্সপার্ট
সেই জায়গায় খেলা উচিত। আপনার যদি মনে থাকে যে আমরা T20 বিশ্বকাপে একবার মিরাজকে দিয়ে ট্রাই করেছিলাম, একটা দুটো ইনিংস ভালো খেলতেই পারে এবং তার পরবর্তীতে মিরাজ কিন্তু আউট হয়ে গেছিলেন দল থেকে। সেই আমার মনে হয় মিরাজকেও যদি অফার করা হয় তার রিফিউজ করা উচিত যে না আমি ওপেনিংয়ে খেলবো না, সেই জায়গাটা হওয়া উচিত। অবশ্যই সেটা সৌম্য এবং তাদের জায়গাটা আনচেঞ্জ থাকা উচিত দুই ওপেনারের। এখন কাকে ড্রপ করবে আমার কেন জানি মনে হয় মাহমুদুল্লাহ যদি ফিট হয়ে যায় জাকের আলী হয়তো কপাল পুড়বে, এটা আমার ধারণা। যেটা আপনি বললেন কিপিং করার একটা অ্যাবিলিটির বিষয় আছে এবং মুশফিকুর রহিম ইটসেলফ এ বিগ নেম, তাকে ড্রপ করার সাহসও আছে কিনা টিম ম্যানেজমেন্টের ক্যাপ্টেন শান্ত, বা তাকে অ্যাপ্রোচ করার মতো। আমরা জানি মুশফিক একটু ইমোশনাল রিয়্যাক্ট করে বসেন অনেক সময়, সেটাও একটা ফ্যাক্টর। কিপিংটা বড় ফ্যাক্টর আপনি যেটা বলছেন, এবং মুশফিককে আসলে অফ ফর্মে তিনি ক্যারিয়ারে বাদ পড়েছেন কিনা যখন নিয়মিত খেলা শুরু করেছেন, সেটাও একটা বড় বিষয় কিন্তু। তো মুশফিকের উপর ট্রাস্ট হারানোর কিছু হয়নি। আমার মনে হয় যদি মাহমুদুল্লাহ খেলেন, আনফর্চুনেটলি জাকের আলী অনেকেই হতে পারে যার কপাল পড়তে পারে।